তো হয়তো বাংলাদেশের আমাদের সামনে যে সেটে দর্শকরা আছে তারা হয়তো রাজনৈতিক কারণে গুম খুনের কথা শুনেছে, এই ব্রিগেডিয়ার আজমি তার বাবার রাজনৈতিক আদর্শের কারণে নয় শুনেছে, কিন্তু একদমই হাসিনুর রহমান যিনি বীর প্রতীক, তার এই ঘটনা, এর আগেও হয়তো আপনি বলেছেন, তার এই ঘটনাটাকে আপনারা কিভাবে দেখছেন? তাকেও গুম হতে হলো, আয়নাঘরে থাকতে হলো। ধন্যবাদ। হাসিন ভাই কিন্তু আপনার ৭১-এর যুদ্ধের মুক্তিযোদ্ধা হিসেবে কিন্তু পদকটা পান নাই। আপনার দর্শকদের জন্য পরিষ্কার করে দিচ্ছি যে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে যারা সবচেয়ে হাইলি কম্পিটেন্ট দুর্ধর্ষ কমান্ডো হিসেবে পরিচিত আমাদের সেনাবাহিনীতে, জি, আমাদের হাসিন ভাই হচ্ছে তার ভিতর অন্যতম। এবং সেনা কর্মকর্তাদের সাথে যদি আপনি কথা বলেন, যারা বলবে যে লাল সবুজের পতাকাটাকে রক্ষা করবার জন্য যে অসংখ্যবার জীবনের ঝুঁকি নিয়ে অপারেশন করেছেন আমাদের সীমান্ত, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য, এবং এটা যদি আপনি দু একজনের নাম বলতে হয় কোনো সামরিক কর্মকর্তাদের মধ্যে, তাহলে অবশ্যই হাসিন ভাইয়ের নাম বলতে হবে। এবং এটা খুব রেয়ার কিন্তু আপনার যে একটা স্বাধীনতা যুদ্ধের পদক যুদ্ধের পরবর্তী কোনো একটা স্টেজে কোনো অফিসারকে দেয়া, এর মানে হচ্ছে যে সে কোন লেভেলে স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াইটা করেছেন, রক্ষার লড়াইটা উনি করেছেন। তো সেই রকম একজন ডেকোরেটেড মিলিটারি কমান্ডো, তাকে এই রাষ্ট্র যেভাবে ডিসগ্রেস করেছে, অসম্মান করেছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এটার জন্য ক্ষমা চাওয়া উচিত। শুধু হাসিন ভাই না, আরো যাদের যাদের নাম বলেছেন, এই যে ৫৭ জন অফিসার যাদেরকে ডেলিভারেটলি দরবারে পাঠায়া দিয়ে একটা হত্যাযজ্ঞের মুখোমুখি করা হয়েছে, বাংলাদেশের শত শত পারহাপস হাজার হাজার মিলিটারি অফিসার এবং সশস্ত্র বাহিনীর সদস্য সিপাহীদেরকে যেভাবে অপমানজনকভাবে বিভিন্ন ফোর্স থেকে, বিভিন্ন ফোরাম থেকে চাকরিচ্যুত করেছে, পেনশনে পাঠিয়ে দিয়েছে অথবা ফ্যাসিলিটি থেকে বঞ্চিত করেছে, তাদের ব্যাপারে তদন্ত সাপেক্ষে তাদের সম্মান মর্যাদা ফিরিয়ে দেওয়া যেমন জরুরি, তাদের কাছে জাতির কাছে ক্ষমা চাওয়াটাও জরুরি যে তারা অন্যায় কাজ করেছেন। কারণ যারা শপথবদ্ধ ছিলেন রাষ্ট্রকে রাষ্ট্র আকারে বাঁচিয়ে রাখবেন, তাদেরকে অপমান করা হচ্ছে লাল সবুজের পতাকাকে অপমান করা। এটা রাষ্ট্রদ্রোহিতার মতো কাজ। সারা পৃথিবী এই ধরনের লোকদেরকে নিয়ে মুভি বানায়, ছবি বানায়। আপনি হলিউডে দেখবেন শত শত মুভি হয়েছে এই ধরনের নায়কদেরকে নিয়ে, যারা রাষ্ট্রের ক্রিটিক্যাল টাইমে হিস্টোরিক রোল প্লে করেছেন, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছেন, জাতীয় শত্রু থেকে রাষ্ট্রকে হেফাজত করেছেন। এমন মানুষদেরকে বইয়ে, কবিতায়, লেখায়, গল্পে, উপন্যাসে, সিনেমাতে পোট্রে করা হয়। তাদেরকে স্কুল কলেজে নিয়ে লেকচার দেওয়ানো হয়, বিশ্ববিদ্যালয়ে লেকচার দেওয়ানো হয়, পরবর্তী জেনারেশনকে জাতির জন্য, দেশের জন্য উজ্জীবিত করবার জন্য। সেই মানুষগুলোকে আমরা আয়না ঘরে রেখেছি। বাংলাদেশের ডিজিএফআই, এনএসআই থেকে শুরু করে আর্ম ফোর্সেস কি পরিমাণ বাটপারি কাজ করছে ভারতের হয়ে গত 16টা বছর, এবং এখন পর্যন্ত দেখলাম না তারা কোনো রিভিউ কমিটি করতে। তাদের এই সশস্ত্র বাহিনীর যে তারা যে শপথের বরখেলাফ করে কাজ করেছেন, এইটার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া। যারা ক্রিমিনাল অফিসারগুলো আছে তাদের পদক কেড়ে নেওয়া প্রয়োজনে, অবসরে গেলেও পদক কেড়ে নেওয়ার সুযোগ আছে, তাদেরকে ডিসগ্রেস করতে হবে। এবং এই যারা রাষ্ট্রকে ক্ষতি করেছে, রাষ্ট্রের, এদের আলাদা নাম ফলক বানাইতে হবে যে এরা হইল রাষ্ট্রদ্রোহী, এরা এই দেশের ক্ষতি করছে। এই ক্যাপ্টেন, মেজর জেনারেল তারেক আহমদ সিদ্দিকী থেকে শুরু করে এই যত বাটপাট জেনারেল রাষ্ট্রকে বিক্রি করে দিয়েছে অন্য রাষ্ট্রের কাছে, এবং এখনো বহু জেনারেল আছে, মিলিটারি অফিসার আছে, যারা সশস্ত্র বাহিনীতে এখনো দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কাজ করতেছে, দিন রাত ওই পারে খোঁজ খবর নিচ্ছে কিভাবে দালালিপনা করা যায়, ভারতের স্বার্থ রক্ষা করা যায়, আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়, কিভাবে অন্যান্য রাজনৈতিক দলকে ট্র্যাপে ফেলে ক্ষমতার লোভ দেখায় আওয়ামী লীগকে ফিরায় নিয়ে আসা যায় বাংলাদেশের রাজনীতিতে। এই ধরনের কোবরা গেম তারা প্লে করছে। কিভাবে কুমির ডেকে নিয়ে আসা যায়, কিভাবে কোবরা সাপ ডেকে নিয়ে আসা যায়। এবং এই প্রসঙ্গে বলি যে আওয়ামী লীগকে গণতান্ত্রিক স্পেস দেওয়া, পুনর্বাসনের রাজনীতি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। দেখেন, হিস্টোরিক্যালি আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চেয়েছে তাদের ইতিহাসের ফলটা কি হয়েছে। আওয়ামী লীগকে প্রথম বাংলাদেশে পুনর্বাসন করেছে বিএনপি 77, 78, 79। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, কোনো সন্দেহ নাই ব্যাপারে। কিন্তু তার রাজনৈতিক ইতিহাসে যদি আপনি ভুল খুঁজে বের করেন যে এত সফল একটা ব্যক্তি, এত সৎ একটা মানুষের রাজনৈতিক ভুলের প্রথম জায়গাটা হচ্ছে যে একটা খণ্ডিত আওয়ামী লীগকে 75-এর গণ অভ্যুত্থান অথবা ঘটনা পরবর্তীর পরে তাকে রাজনীতিতে ফিরায় নিয়ে আসা, তার 4 টুকরা রাজনীতিকে 1 টুকরা করে ইলেকশনের মধ্য দিয়ে ফিরায় নিয়ে আসা, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরায় নিয়ে আসা, এরশাদের মতো একটা লম্পট, অসৎ এবং যুদ্ধ করে নাই যারা পাকিস্তানের পক্ষে ছিল যে সকল অফিসাররা, সেই রকম একটা ভারতের এজেন্টকে সেনাপ্রধান বানানো,
এই কাজগুলো করে জিয়াউর রহমানকে কিন্তু জীবন দিয়ে মাসুল দিতে হয়েছে। উনি করেছেন উদারতার জায়গা থেকে, যে আমি মাল্টি পার্টি ডেমোক্রেসি করব, আমি বহুদলীয় গণতন্ত্র করব, বাংলাদেশটাকে একটা অন ব্যাক টু ট্র্যাক, সিঙ্গাপুরের মতো মালয়েশিয়ার মতো আমি নিয়ে যাব, এই উদারতার জন্য। কিন্তু কোবরা সাপের সাথে, শিয়ালের সাথে, কুমিরের সাথে, করোনা ভাইরাসের সাথে উদারতা চলে না। এবং দেখেন বিএনপিকে কি পরিমাণ মানে মূল্য দিতে হয়েছে এটার জন্য। আওয়ামী লীগ যখন ক্ষমতা আসছে, আওয়ামী লীগকে দ্বিতীয় পুনর্বাসন করেছে জাতীয় পার্টি। এবং দেখেন যে এরশাদ তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার সাথে জড়িত ছিল, সে এবং তার পুরো ফোর্স জড়িত ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করবার পিছনে। সেই এরশাদ দল করলো, কু করলো, বিএনপিকে ক্ষমতাচ্যুত করলো, 83 সালে দল করে সে কিন্তু আবার পুনর্বাসন করলো। 86 নির্বাচনে আবার আওয়ামী লীগকে সে পলিটিক্যালি প্রসেসের মধ্যে নিয়ে আসছে। এর ভিতরে আওয়ামী লীগ, হাসিনা অলরেডি প্রেসিডেন্ট হয়ে গেছে, তার দলের নির্বাচন করলো, বস্তা বস্তা টাকা দিচ্ছে। রেজাল্ট কি হয়েছে আজকে? এরশাদের রাজনীতি, জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে কখনো ছিল না, কিন্তু এরশাদ নাই হয়ে গেছে, ডাইনোসর হয়ে গেছে, জি, সে মুসলিম লীগের মতো হয়ে গেছে। তৃতীয়ত, আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জামাত। 91, 93, 94, 95, 96 রাজনীতি যদি দেখেন, তারা বিএনপির সাথে ন্যায্য অনেক কারণে মনোমালিন্য হয়েছে করে তারা আওয়ামী লীগের সাথে গিয়ে জোট বেঁধেছে। জোট বেঁধে 21 বছর পরে এই কুমিরকে ক্ষমতায় নিয়ে আসছে, এই সাপকে, কোবরা সাপকে আনার পরে কি হয়েছে? জামাত শিবিরের মেরুদণ্ড ভেঙে দিয়েছে তার 16 বছরে, তার নেতাদেরকে ফাঁসি দিচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেকে হাত পাও ভাইঙা প্রতিবন্ধী বানায় দিয়েছে। এরপরে দেখেন এই টোটাল প্রসেসের ভিতরে 1/11-এর সময় আওয়ামী লীগকে কারা ফিরায় নিয়ে আসছে? বাংলাদেশের আর্ম ফোর্সেস বেইমানি করছে, বাংলাদেশের তখনকার সেনাপ্রধান বেইমানি করছে। চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করলো বাংলাদেশের সেনাপ্রধান এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী, র্যাব, পুলিশ, হাবিজাবি, এরা সব মিলে করছে, আমলারা মিলে করছে। রেজাল্ট কি হয়েছে? বাংলাদেশের প্রত্যেকটা ফোর্স তার শুধু ইমেজ ক্রাইসিসের কথা হাসিন ভাই বলছে, শুধু ইমেজ নাই তো ক্রাইসিস হবে কোত্থেকে? একটা রাষ্ট্রের ট্যাক্সের পয়সায় যখন একটা ফোর্স বিক্রি হয়ে যায়, সে নিজের দেশের নাগরিকদের সাথে যুদ্ধ করে, ট্যাঙ্ক নিয়ে এপিসি বানায়, উপর থেকে বিমান থেকে গুলি করে, যার মিলিটারি অ্যাক্ট আপনি জানেন হাসিন ভাই, আইনে নিষেধ আছে যে এয়ারফোর্স মেম্বাররা অথবা আর্ম ফোর্সেস নিজের দেশের লোকের উপরে গুলি করতে পারবে না হেলিকপ্টার নিয়ে। তারা তাদের মিলিটারি অ্যাক্ট পর্যন্ত ব্রেক করেছে। এবং দেখেন যতবার, এই যে 4বার এক্সাম্পল দিলাম বাংলাদেশের হিস্ট্রি থেকে, যারা যারা এই ভারতের কোবরা সাপ আর কুমিরকে ফেরায় নিয়ে আসছে পলিটিক্সে, তাদের ভোগান্তির কিন্তু শেষ হয় নাই, পলিটিক্সে তারা নাই হয়ে গেছে। অতএব যারা এখনো 24-এ পরে আওয়ামী লীগকে মাফ করে দেওয়া, রাজনৈতিক স্বাধীনতা, গণতন্ত্র, নির্বাচনে সবার ইনক্লুসিভ পলিটিক্স চাই, তাদেরকে বারবার মনে রাখতে হবে আপনাদের ফিউচার কি হবে। কোবরা সাপ কিন্তু কাউকে ছাড়ে নাই, ধন্যবাদ। কুমির কিন্তু কাউকে ছাড়ে নাই, জি। আপনাদের ভবিষ্যৎ ভালো হবে না, এটা মাথায় রেখে। জি।